পৃথিবীতে প্রত্যেকটা মানুষের দৃষ্টিভঙ্গি বা মানিয়ে নেওয়ার ক্ষমতা এক নয়। পছন্দ অপছন্দর দিক থেকে প্রত্যেকটা মানুষই মৌলিক। যদি তাই না থাকতো তাহলে জীবনে চলার পথে মানিয়ে নিয়ে চলার মতো প্রশ্ন আসতো না। সাগর না পাহাড়, সম্পর্কগুলো এমন নয়। আজ তুমি আমার সঙ্গে পাহাড়ে চলো, আমি তোমার সঙ্গে সাগরে যাব। সম্পর্কগুলো এমন হওয়া উচিত। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিয়ের পর প্রত্যেকটা মেয়েরই মনে হয় একটা জিনিস টেনশন করতে করতেই জীবন পার হয়ে যায়, যে আজকে সকালে কি রান্না করব, দুপুরে কি রান্না করব, বিকালে কি নাস্তা বানাবো। তো আমার বাসায় ফ্রিজে যখন ফ্রোজেন পরোটাগুলো থাকে তখন কিন্তু আমি একটু টেনশন ফ্রি থাকি। তো সাফানের তো এই কয়েকদিন বেশ ভালো জ্বর ছিল। তো আব্বা আম্মা এসেছেন তার নাতনিকে দেখার জন্য। তো মা হচ্ছে আসার সময় মাংস রান্না করে নিয়ে এসেছিলেন। তো সেই জন্য গতকাল রাতেই ঠিক করে রেখেছি যে আজকে সকালে পরোটা খাবো। নাস্তায় যখন রুটি খাওয়া হয় তখন কিন্তু বেশিরভাগ বাসায় বানানো হয়। কোনো কোনো সময় আমি বানাই, আবার কোনো কোনো সময় কাজের যে খালা আছেন উনি বানিয়ে দেন। পরোটাটা আমি খুব একটা ভালো বানাতে পারি না, তো সেই জন্য বেশিরভাগ সময়ই ফ্রোজেন পরোটা খাওয়া হয়। তা না হলে সাফানের বাবা হোটেল থেকে কিনে নিয়ে আসে। তেল দিয়ে যখন পরোটাগুলো ভাজছিলাম তখন কিন্তু মনে মনে একটা দুষ্টু কথা ঘুরপাক খাচ্ছিল, যে তেল দেওয়ার সাথে সাথেই পরোটাগুলো ফুলে উঠছে। জীবনে মনে হয় তেলের বিকল্প নাই, যে যত বেশি তেল দিতে পারবে তার বেশি উন্নতি হবে। কিছু কিছু মানুষের কাছে তেলই শ্রেষ্ঠ। নিজের স্বার্থের কাছে ভালোবাসা বা সম্পর্ক দুইটাই মূল্যহীন। টেবিলে খাবার দেয়া দেখলে আমার মেয়েটা এত আগ্রহ নিয়ে বসে, তো শেষ পর্যন্ত কিন্তু খায় না। যদি আমি বা ওর বাবা কেউ একজন বলি যে অল্প একটু দিও, খাবারটা নষ্ট হবে, তখন কিন্তু তেলের মধ্যে পানি ছেড়ে দেওয়ার মতো অবস্থা হয়। কয়েকদিন ধরে ভিডিও করতে এত বেশি প্রবলেম হচ্ছে। এই যে আমার স্ট্রোক করা ট্রাইপডটা দেখিয়ে দেই, অনেকগুলো আপু কিন্তু আমার ট্রাইপডটা দেখতে চেয়েছিলেন। তো সেই সব আপুদের জন্য দেখিয়ে দিচ্ছি। আসলে এত কষ্ট হচ্ছে, এই যে উপরের মাথাটা এটা কিন্তু ভেঙে গেছে। তো আমার আরও একটা ট্রাইপড ছিল এর আগে, সেইটার মাথা কোনো রকমে সাফানের বাবা এই স্ট্যান্ডটার মধ্যে লাগিয়ে দিয়েছে। তো এটার মধ্যে যখন মোবাইলটা আমি রাখি তখন কেমন যেন একটু নড়বড় করে, মাঝে মাঝে তো খুলেও চলে আসে। তো আমার গত ভিডিওতে খাদিজা আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন যে আপু সাফানের দোলনাটার প্রাইস কত। তো দোলনাটার প্রাইস নিয়েছিল 18,000 টাকা। আর এই দোলনাটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিওতে বলা আছে, ডিটেলস ভিডিও দেওয়া আছে। চ্যানেলে যেহেতু পুরাতন আপুদের সঙ্গে সঙ্গে নতুন অনেক আপু ভাইয়ারা অ্যাড হচ্ছেন, তো তাদের জন্য আসলে বলে দেয়া। আরও একটা প্রশ্ন ছিল যে আপু তোমার বাসার যে পার্টেক্সের ফার্নিচারগুলো, এগুলোর ফাঙ্গাস কিভাবে ক্লিন করো বা এগুলোর ভিতরে ফাঙ্গাস পড়ে কিনা। তো আজকের ভিডিওতে কিন্তু দেখিয়ে দিয়েছি যে ফার্নিচারগুলো আমি কিভাবে ক্লিন রাখি বা ফাঙ্গাস কিভাবে ক্লিন করি। যেহেতু ভিডিও করব সেই জন্য কিন্তু 2-3 দিন ধরে আমি এটা ক্লিন করছি না। তো সাফানের বাবা কিন্তু আমাকে বলছিল যে হাইরে কি একটা অবস্থা, মানুষের বাসার জিনিসপত্র পরিষ্কার রাখে আর এদিকে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা ভিডিও করার জন্য জিনিসপত্র অপরিষ্কার রাখে। ভিডিওর এই পর্যায়ে বলছি, যারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো এই যে শুধু যে পার্টেক্সের ফার্নিচার ক্লিন করছি এমন কিন্তু না, আমি কিন্তু কাঠের ফার্নিচারও ক্লিন করব। বাসায় ছোট বাচ্চা থাকে, অনেক সময় দেখাচ্ছে যে ফার্নিচারের উপর কালার থাকে বা বিভিন্ন দাগ পড়ে যায়। যেমন আমার এই সাইড টেবিলটার উপর আমার মেয়ে পেস্টাল কালার দিয়ে আঁকাআঁকি করেছিল। কাঠের ফার্নিচারই হোক বা পার্টেক্সের ফার্নিচারই হোক, যদি এরকম কোনো দাগ পড়ে যায়, যদি কলমের দাগও পড়ে যায়, তাহলে কিন্তু বাসায় থাকা যে বডি স্প্রে আছে বা সেন্ট আমরা যেটা বলি, সেটা যদি একটু স্প্রে করে নেন, তারপর একটু ঘষা নিয়ে নেন, তাহলে কিন্তু খুব সুন্দর করে ক্লিন হয়ে যাবে। তো এবার হচ্ছে পার্টেক্সের ফার্নিচারগুলো ক্লিন করব। অনেকেই কিন্তু অনেক কিছু দিয়ে পার্টেক্সের ফার্নিচারগুলো ক্লিন করেন। মালয়েশিয়ান উড বা পার্টেক্সের ফার্নিচার যেটাই বলেন, কোনোটাই কিন্তু পানি দিয়ে ক্লিন করা যায় না বা ভিজিয়ে ক্লিন করা যায় না, কারণ এগুলো পানি খুব বেশি ভয় পায়। পানির আশেপাশে গেলেই ফার্নিচারগুলো কিন্তু ফুলে ওঠে। তো এখানে হচ্ছে আমি একটা ক্লিনজার বানিয়ে নিচ্ছি, যেটা দিয়ে ফাঙ্গাসও যাবে আবার ফার্নিচারটাও
খুব সুন্দর করে ক্লিন হবে। এভাবেই কিন্তু ক্লিন করি। তো এখানে কিন্তু আমি দিয়েছি সর্ষের তেল, সাথে দিয়েছি হেক্সাসল। তো অনেকে কিন্তু এখানে তারপিন বা কেরোসিন তেল ইউজ করেন। তো আমার বাসায় কিন্তু আমি কখনো কেরোসিন তেলটা দিই না, কারণ এই কেরোসিন তেলটা দিলে বেশ কিছুদিন এটাতে গন্ধ থাকে। তো সাফানের বাবা কেরোসিন তেলের গন্ধটা একেবারে সহ্য করতে পারে না। তো সেই জন্য যখন ফার্নিচারগুলো আমি ক্লিন করি তখন কিন্তু হেক্সাসল আর সর্ষের তেল দিয়ে ক্লিন করি। আর এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি 3-4টা কটন বাড। তো মোটামুটি আমার ক্যাবিনেটের যে অবস্থা, তো এটা যখন ক্লিন করতে যাচ্ছিলাম তখন কিন্তু মন মানসিকতা বেশ শক্ত করে নিয়ে গিয়েছি যে আজকে আমার খবর আছে। তো যাই হোক, কি আর করা যাবে, ময়লা যখন হতে দিয়েছি আর আপুদের অনেক দিনের রিকোয়েস্ট ছিল আমি যেন এই ভিডিওটা শেয়ার করি, তো সেই জন্যই কিন্তু করা। পার্টেক্সের ফার্নিচারগুলোতে যদি পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস ঢোকার না সুযোগ পায় তাহলে কিন্তু ফাঙ্গাস আসবেই, সেটা আপনি যত যত্ন করে ব্যবহার করেন না কেন। আর বেশি ফাঙ্গাস চলে আসে বিশেষ করে বৃষ্টির দিনে, যখন একটু স্যাঁতস্যাঁতে আবহাওয়া থাকে। তো আপনাদের বাড়ির যদি ওয়ালটা একটু ড্যাম হয় বা স্যাঁতস্যাঁতে ভিজে ভাব হয়, সবসময় চেষ্টা করবেন পার্টেক্সের ফার্নিচারগুলো সেই সমস্ত ড্যাম ওয়াল থেকে সরিয়ে রাখতে, তাহলে কিন্তু ফাঙ্গাসটা অনেকটাই কম পড়বে। তো এখানে হচ্ছে আমি যে ক্লিনজারটা নিয়েছি সেটা দিয়ে কিন্তু কটন বাড দিয়ে আমি এই যে কোনায় কোনায় যে ময়লাগুলো আছে সেগুলো ক্লিন করে ফেলবো। এটা কিন্তু কোনো রকম কাপড় দিয়ে যদি আমি ক্লিন করতে চাইতাম তাহলে কিন্তু ক্লিন হতো না। তো এই যে কটন বাড দিয়ে এরকম ঘষা দিলেই যে সাদা সাদা ময়লাগুলো পড়েছে, ধুলাবালিগুলো ছিল, সেগুলো সুন্দর করে এই কটন বাডের মধ্যে আটকে যাবে। চাইলে কিন্তু এই কাজটা বাসায় থাকা তুলি বা ব্রাশ দিয়েও করতে পারবেন, কিন্তু কটন বাড দিয়ে করতে আমার বেশি কমফোর্ট হয়, কারণ এটার মাথার দিকে আমি একটু চাপ দিতে পারি, কিন্তু তুলি দিয়ে সেই পরিমাণ চাপ দিয়ে করা যায় না। নাজমিন আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, আপু আমি কোনো ব্লগার নই, আমি একজন গভর্নমেন্ট টিচার। আমি আপনার ব্লগটার টাইম ম্যানেজমেন্টগুলো খুব ভালোভাবে দেখি যাতে কোনো টিপস পাই। তো আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আমার ভিডিওগুলো দেখে এভাবে কমেন্ট করার জন্য। আসলে আমি তো খুবই ছোট্ট একজন মানুষ, আমার আসলে তেমন কোনো গুণ নেই, কিন্তু তারপরেও চেষ্টা করছি যে ভিতরে যতটুকু জানা আছে, জ্ঞান আছে, ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। দিবা আজান্স মম আইডি থেকে আমাদের ডেইজি আপু কমেন্ট করেছিলেন, মাশাল্লাহ সাফান মামুনি নামাজ পড়ে নিয়েছে। সাফান মামুনির জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা। তরমুজ কাটাটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। আপু বেডশিটটা খুব সুন্দর। আপু ইউটিউব সম্পর্কে যে সমস্ত তথ্য দিলে সেটা নতুন ইউটিউবারদের জন্য অনেক উপকারী হবে। ইলিশের মধ্যে আমিও জিরার গুঁড়ি দেই না। তো ডেইজি আপু তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো এত এত ভালোবাসা থেকে প্রতিনিয়ত দেখে যাওয়ার জন্য। তো এই যে ডেইজি আপু, সে কিন্তু খুবই মজার মানুষ। সে আমার ফেসবুক পেজেও অ্যাড আছে। তো সে যে এত মজার মানুষ, সে যদি আমার ফেসবুক পেজে অ্যাড না থাকতেন তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম না। তো আপু আবারও তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপুর চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন। আপু কিন্তু খুবই ভালো আর সাপোর্টিং মাইন্ডের একজন মানুষ। সকালের নাস্তা শেষ করে কিন্তু শুরু করে দিয়েছি ফার্নিচার ক্লিন করার কাজ। তো এর মধ্যে কিন্তু দুপুরের রান্নাটাও এখন পর্যন্ত বাকি আছে। তো ভিতরের যে জিনিসপত্রগুলো আছে তো এগুলোও কিন্তু আমার নামিয়ে তারপর পরিষ্কার করতে হবে, কিন্তু আজকে সেটার জন্য আমার হাতে একেবারেই সময় নেই। তো আমি শুধু আজকে যে ফার্নিচার কিভাবে ক্লিন করি বা ফাঙ্গাসগুলো কিভাবে পরিষ্কার করি সেগুলোই আপুদের জন্য দেখিয়ে দিচ্ছি। তো আমার এই ক্যাবিনেটের ভেতরেও কিন্তু হালকা হালকা সাদা সাদা একটু ফাঙ্গাস এসেছিল, আমি কিন্তু সেগুলো ক্লিন করে নিয়েছি। তো যেহেতু এখানে সর্ষের তেল দেওয়া হয়েছে তো এটা কিন্তু এখন পর্যন্ত এরকম ভেজা অবস্থায় আছে। তো এরকমই যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আবার ময়লা আটকাবে, আবার একটা গন্ধও লাগবে। অনেক সময় দেখবেন ছোট ছোট বাচ্চাদের অনেকে সর্ষের তেল গায়ে দেয়, তাদের কিন্তু কোলে নিলে একটা গন্ধ আসে। তো সেরকমই কিন্তু ফার্নিচারের গা দিয়েও গন্ধ আসবে। তো এরকম তেল দিয়ে ক্লিন করে নেওয়ার পর কিছু টিস্যু নেবেন, এরকম টিস্যু নিয়ে তারপরে মুছে মুছে সেই তেলগুলো ক্লিন করে ফেলার চেষ্টা করবেন। এরকম ঘষে ঘষে তেলগুলো ক্লিন করে নিলে আর তেল চিটচিটে ভাবটা থাকবে না, আর খুব সুন্দর মতো ক্লিন হয়ে যাবে। তো ক্যাবিনেটটা কিন্তু এই যে একেবারে নতুনের মতো পরিষ্কার করে ফেলেছি। বাসার জিনিসপত্র যদি একটু পরিষ্কার থাকে তাহলে কিন্তু মনটাও ভালো লাগে।
তো আমি যখন আমার নিজের বাসায় এসেছি তখন একদিনের ভিতরে আমি প্রায় 2 থেকে 2.5 লাখ টাকার ফার্নিচার কিনেছিলাম। তো তখন এটা আমাদের জন্য বেশ ভালো রকম অ্যামাউন্ট ছিল। তো আমি কিন্তু তখন কিছু কাঠের ফার্নিচার, কিছু পার্টেক্সের ফার্নিচার এরকম মিলিয়ে ঝিলিয়ে কিনেছিলাম। আর আমাদের ইচ্ছা ছিল যে আমাদের মেয়ে যখন একটু একটু করে বড় হবে তখন একটু একটু করে সব জিনিস আবার চেঞ্জ করে ফেলবো। তো আমি কিন্তু এখানে যে আমাদের যে সুর একটা আছে সেটাও আমি ক্লিন করে ফেলেছি। তো এগুলো করতেও কিন্তু আমার আজকে অনেক সময় গিয়েছে। তো যাই হোক, আজকে কিন্তু উত্তরবঙ্গের আপুরা অনেক বেশি খুশি হয়ে যাবেন, কারণ উত্তরবঙ্গের রান্না করব আজকে। ইউটিউবিং বা ফেসবুকিং করে কি পাচ্ছি বা না পাচ্ছি সেটা কিন্তু বড় কথা নয়, কিন্তু আমার কাছে ইদানিং একটা কথা খুব বেশি মনে হচ্ছে যে শুধুমাত্র রান্না বা খাবারগুলো এলাকা ভিত্তিক নয়, এই সোশ্যাল মিডিয়া পারপাস আমরা কিন্তু এই বিভিন্ন রকম রান্নার সঙ্গে পরিচিত তো হচ্ছি, সেটা কিন্তু শুধুমাত্র দেশের ভিতরে থাকছে না, দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে যাচ্ছে। এই যেমন উত্তরবঙ্গের রান্না আজকে আমি করছি, এটাও কিন্তু আমার ফেসবুক থেকে শেখা। উত্তরবঙ্গের পাক্কা রাঁধুনি আপুরা কিন্তু এতক্ষণে বুঝে ফেলেছেন যে আজকে আমি কি রান্না করতে যাচ্ছি। তো আমি যেহেতু আজকে এই জিনিসটা প্রথম রান্না করছি আর খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, আসলে এই খাবারটা এত বেশি টেস্ট লেগেছে আমার কাছে, এত বেশি মজা লেগেছে। তো এলাকা ভিত্তিক বিভিন্ন মজার খাবার খাওয়ার জন্য তো আর প্রত্যেকটা এলাকায় যাওয়া সম্ভব না, কিন্তু এই সোশ্যাল মিডিয়া পারপাস আমরা কিন্তু ঘরে বসে এই বিভিন্ন এলাকার ঐতিহ্যবাহী খাবারগুলো খেতে পারছি। তো এখানে হচ্ছে 2টা মাছের মাথা, একটা লেজ ছিল, সেটা আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। আর মশলার মধ্যে দিয়েছিলাম হচ্ছে আমি একটু দারচিনি, কাঁচামরিচ, পেঁয়াজের সঙ্গে সব ধরনের গুঁড়ি মশলা দিয়েছি, সাথে আমি অল্প একটু মাছের মশলা দিয়েছি। আর আলুগুলো এভাবে চেপে ভর্তার মতো করে তারপর একসঙ্গে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আলুর ঘাটি রান্না করছি। তো যে আপুটার রেসিপি দেখছিলাম সে আপুটা বলছিলেন যে আলুর ঘাটি যত বেশি কষানো হবে তত বেশি মজা হবে। তো আমি কিন্তু এই জিনিসটা বেশ অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আর যেহেতু এখানে আলু দেওয়া হয়েছে তার জন্য কিন্তু পর্যাপ্ত পানিও দিয়েছিলাম। আর পানিটা যখন একটু ফুটে উঠেছে তখন কিন্তু আমি এখানে টমেটোও দিয়েছিলাম। তো আলুর ঘাটিতে দেওয়ার জন্য এখানে হচ্ছে একটা বাগার তৈরি করে নেব। আর এই পর্যায়ে আরও একটা কমেন্ট পড়ে নিচ্ছি। জাইমা আফরিন ব্লগ থেকে আমাদের রুনা আপু কমেন্ট করেছিলেন, আপু কি বলবো, সকালের নাস্তাটা অনেক বেশি সুন্দর হয়েছে। শিশির আপু, মামুনির কথা শুনে খারাপ লাগলো, আপু মামুনির জন্য দোয়া রইল। আমার আপু, দিন যাচ্ছে আর তোমার গুণগুলো একটু একটু করে ফুটিয়ে তুলছো। নাস্তাটা অসাধারণ হয়েছে আপু, তরমুজ কাটাটা অনেক বেশি সুন্দর ছিল, আর পুতুলগুলো খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছো। তো রুনা আপু, তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আসলে রুনা আপু কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। তো আমার যখন মনিটাইজেশন হয়েছিল, রুনা আপু কিন্তু তার ভিডিওতে আনন্দ বার্তা দিয়ে একটা ভিডিও দিয়েছিল। তো সেটাও কিন্তু আমার কাছে অনেক বড় একটা বিষয় ছিল। তো রুনা আপু, তোমাকে আবারও অনেক অনেক ভালোবাসা। তো তোমার কমেন্টটা পড়তে গিয়ে পুতুলের কথা মনে হলো। তো ওই ভিডিওটাতে কিন্তু অনেকগুলো কমেন্ট এসেছে যে বাসায় পুতুল থাকা ঠিক না। তো সেখানে আমাদের শাহিনুর সিদ্দিকা বুবু কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে শিশির, মায়া আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোট ছিলেন তখন তিনিও কিন্তু পুতুল দিয়ে খেলতেন, কিন্তু পরবর্তীতে তো সে আর খেলেনি। তো সাফান সোনাও ঠিক হয়ে যাবে, তো এটা নিয়ে চিন্তা ভাবনা করার তো আসলে কিছুই নেই। তো আমি কিন্তু প্রত্যেকটা আপুকে রিপ্লাইও দিয়েছিলাম যে বাচ্চা যেহেতু ছোট, তো এখন এটা আছে, যখন ও বড় হয়ে যাবে একাই কিন্তু খেলা বাদ দিয়ে দেবে, আস্তে আস্তে বোঝাতে থাকবো। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে আমি কিন্তু আলুর ঘাটিটা তো রান্না করেইছি, সাথে হচ্ছে সবজি রান্না করছি। তো শীতের দিনের সবজিগুলো খুব মিস করছিলাম। এমনিতে তো শীত আমার একেবারেই পছন্দ না, কিন্তু শীতের সবজি আমার খুব পছন্দ ছিল। তো এখানে হচ্ছে আলু, মিষ্টি কুমড়া, তারপর হচ্ছে বরবটি, এই সমস্ত ছোটোখাটো সবজি দিয়ে একটা সবজি রান্না করেছি। আর আমার হাতের সবজি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়। মাঝে মাঝে নিজের প্রশংসা একটু নিজেই করে ফেলি। তো যাই হোক, আজকে কিন্তু আমার সারাদিন বেশ খাটাখাটনি গিয়েছে, কারণ 2-3 দিন ধরে আবার বেশ গরম পড়েছে। তো বাসায় যেহেতু আব্বা মা আছে, খাবার টাবার কিন্তু আমি টাইম মতোই রেডি করতে পেরেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।